বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের চতুর্থ ক্লাস এসি মেশিন 2 বিষয়ের। আশা করি সবাই বই কিনে নিছ। বাংলা এবং ইংরেজি বই কিনে নেবে। ইংরেজি বইয়ের কথা বলছি যে BL থিওরি পার্ট 2 অবশ্যই কিনে নেবে। আজকে হবে তৃতীয় অধ্যায়ের সমস্যার সমাধান। এখানে দ্বিতীয় অধ্যায়ও আছে, তৃতীয় অধ্যায়ও আছে। যেমন এখানে আছে 1 নম্বরে একটি 12 পোল স্টার কানেক্টেড অল্টারনেটরের আর্মেচারে 144টি খাঁজ আছে। প্রতি খাঁজে 8টি করে পরিবাহী আছে। এটির প্রতি ফেজের পরিবাহীগুলো সিরিজে সংযুক্ত আছে। কয়েল স্প্যান 150 ইলেকট্রিক্যাল ডিগ্রি এবং রোটরের গতিবেগ 500 RPM। এর রোটরের গতিবেগ 500 RPM এবং প্রতি পোলের ফ্লাক্স 72 মিলি ওয়েবার হলে উৎপন্ন ফেজ ও লাইন ভোল্টেজ নির্ণয় করো। ফেজ ভোল্টেজ বের করতে হবে এবং লাইন ভোল্টেজ বের করতে হবে। এখন আমাদের জানতে হবে যে ফেজ ভোল্টেজ বের করতে হলে বা লাইন ভোল্টেজ বের করতে হলে কি কি বিষয় আমাদের জানা দরকার। আমরা কিন্তু জানি যে অল্টারনেটরের প্রতি ফেজে আবেশিত EMF EP সমান 4.44 FT KD বা KP আগে লিখি KP KD। এটা হলো প্রতি ফেজে উৎপন্ন EMF এর মান নির্ণয়ের সমীকরণ। তাহলে এখানে এটা তো কনস্ট্যান্ট ফ্লাক্সের মান, এটা ফ্রিকোয়েন্সি, এটা হলো প্রতি ফেজের যে কয়েল আছে এর প্যাচ সংখ্যা, এটা পিচ ফ্যাক্টর, এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এই কয়টা জিনিস আমাদের জানলেই, এই থেকে এই পর্যন্ত জানলেই আমরা প্রতি ফেজের উৎপন্ন ভোল্টেজের মান বের করতে পারব। এখন এখানে আমাদের দেওয়া আছে কি দেখি। তাহলে 1 নাম্বার এইখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে 12 পোল। তার মানে এটা কি P সমান 12 পোল দেওয়া আছে। এরপর বলা আছে খাঁজ 144টি খাঁজ। তাহলে স্লট সমান 144, এই স্লট দেওয়া আছে। এরপর বলছে যে প্রতি খাঁজে 8টি পরিবাহী আছে। তার মানে কন্ডাক্টর পার স্লট সমান 8। তার মানে একটা খাঁজে 8টা করে পরিবাহী আছে। এরকম একটা খাঁজ, এই খাঁজে 8টা পরিবাহী আছে, এই খাঁজে 8টা পরিবাহী আছে। পরিবাহী মানে কি, একটা কয়েলের অনেকগুলো প্যাচ থাকে। একটা প্যাচ যদি হয়, সে একটা প্যাচে কয়টা পরিবাহী থাকে? এই 2টা পরিবাহী থাকে। 2টা পরিবাহী মিলে একটা প্যাচ। তাহলে একটা খাঁজে আছে 8টা পরিবাহী। যদি আমরা প্যাচ সংখ্যা বের করতে যাই, তাহলে পরিবাহীকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এইটা আমাদের দেওয়া আছে। এরপর দেওয়া আছে কয়েল স্প্যান 150 ডিগ্রি। কয়েল স্প্যানকে আমরা এইটা দ্বারা লিখি, কয়েল স্প্যান সমান 150 ডিগ্রি। এরপর বলা আছে রোটরের RPM সমান দেওয়া আছে 500। রোটরের গতিবেগ দেওয়া আছে 500। এরপর দেওয়া আছে রোটরের ফ্লাক্স 72 মিলি ওয়েবার। তাহলে এই সমান দেওয়া আছে 72 মিলি ওয়েবার।
এটাকে ওয়েবার করলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে অথবা 10⁻³ দিয়ে গুণন করতে হবে, তাহলে হয়ে যাবে এরকম। এত ওয়েবার হবে, এই ওয়েবার হয়ে গেল। এরপর বলছে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কত। এখন ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ বের করতে হলে আমাদের ওইগুলো লাগবে, ফাই লাগবে, ফাই দেওয়া আছে, এরপরে এফ লাগবে, টি লাগবে, কেপি লাগবে, কেডি লাগবে। এখন যেহেতু ফাই দেওয়া আছে, ফাই আমাদের হয়ে গেছে। এরপর লাগবে আমাদের এফ। এফ যদি আমরা বের করি তাহলে আমরা জানি এরপরে অতএব এফ সমান আমরা জানি কিন্তু যে এরকম Pn/120, সেটা আমাদের জানা আছে। তো তাই যদি হয় তাহলে পির মান কত, পির মান দেওয়া আছে 12, আর এনের মান দেওয়া আছে 500, আর এইটা দেওয়া আছে এই, তাহলে সমান কত হবে 50 সাইকেল পার সেকেন্ড বা হার্টজ। এফের মানও হয়ে গেল। এখন বের করতে হবে টি। টি সমান কত, প্যাচ সংখ্যা, একটা ফেজের প্যাচ সংখ্যা কত হবে। একটা খাঁজে কয়টা পরিবাহী আছে, 8টা। তাহলে একটা ফেজের অধীনে কয়টা খাঁজ হবে, মোট খাঁজ হলো 144টা। 144টা খাঁজ আছে। এই 144টা খাঁজ 3 ফেজে ভাগ হবে, তাহলে এক ফেজের খাঁজ কয়টা হবে, 144/3। এক ফেজের খাঁজ হলো খাঁজ সংখ্যা। এই খাঁজ সংখ্যাকে যদি আমরা 8 দিয়ে গুণন করি তাহলে প্রতি ফেজের পরিবাহীর সংখ্যা হয়ে গেল, পরিবাহীর সংখ্যা হলো। এই পরিবাহীর সংখ্যাকে প্যাচ সংখ্যা করতে হলে এটাকে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে, এই হবে। এইটা হিসাব নিকাশ করলে কত আসে, হিসাব নিকাশ করে আসছে 192। এখানে বলা আছে যে একটা খাঁজে 8টা পরিবাহী আছে, তাহলে একটা ফেজের অধীনে কয়টা খাঁজ আছে, একটা ফেজের অধীনে 144টা হলো মোট খাঁজ। 3 দিয়ে ভাগ দিলে একটা ফেজের অধীনে খাঁজ হলো। সেই খাঁজ সংখ্যাকে যদি 8 দিয়ে গুণন দেই তাহলে একটা ফেজের অধীনে মোট পরিবাহী হলো। এখন 2টা পরিবাহী মিলে একটা প্যাচ হবে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে টির মান হয়ে গেল। এফের মান হলো, টির মান হলো, এটার মান হলো। এখন কেপি, পিচ ফ্যাক্টর। পিচ ফ্যাক্টর আমরা জানি যে sin/2, তার মানে তাহলে sin 150°/2। এটা যা হয় হিসাব নিকাশ করে বের করতে হবে। এটাও হয়ে গেল। এখন আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার জন্য আমাদের 2টা জিনিস লাগে। একটা হলো এম, এটা হলো খাঁজ প্রতি ফেজ প্রতি পরিবাহী, আর একটা লাগে বিটা। বিটা হলো কি, পাশাপাশি 2টা খাঁজে যে পরিবাহী থাকবে এই পরিবাহী দুটোতে আবেশিত ইএমএফ এর মধ্যবর্তী কৌণিক ব্যবধান যেটা হবে সেটা। তাহলে আমরা এখান থেকে এম বের করি। তাহলে এখন লিখি অতএব এম সমান স্লট পার পোল। তাহলে পোল আছে কত, 12 পার ফেজ। ফেজ হলে কত, কয় ফেজ আছে, 3 ফেজ। তাহলে প্রতি পোলের অধীনে প্রতি ফেজের খাঁজ সংখ্যা হলো, এটাকে ভাগ করলে হবে না 4। এটা হয়। এরপরে বিটা। বিটা বের করার আগে আরেকটা জিনিস জানা লাগবে যে প্রতি পোলের অধীনে খাঁজ কটা হয়। তাহলে স্লট পার পোল সমান 144/12 সমান 12। একটা পোলের অধীনে 12টা খাঁজ আছে। এই 12টা খাঁজ অতিক্রম করলে একটা ভোল্টেজ ওয়েভের হাফ ওয়েভ উৎপন্ন হবে, অর্থাৎ ভোল্টেজ তরঙ্গের 180° উৎপন্ন হবে। তাহলে আমরা এখান থেকে বিটা বের করতে পারি। অতএব বিটা সমান
এই 180 ডিগ্রি ভাগ এই 12, এটাই হবে বিটা। তাহলে বিটা ভাগ করলে কত হচ্ছে? 15। এই বিটা হয়ে গেল। এখন আমরা কে ডি বের করি, এটা মিশে দিলাম, এইগুলো মিশে দিলাম। এখন আমাদের বের করতে হবে কে ডি। অতএব ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সমান সাইন এম বিটা ভাগ 2 নিচে এম সাইন এ বিটা ভাগ 2। ওই জায়গায় এখন বসে দিলেই যা হয় হবে, এখানে বসে দিয়ে কেডির মান বের করবে। তাহলে এরপর আমরা জানি ইপি অথবা প্রতি ফেজে উৎপন্ন ইএমএফ অথবা উৎপন্ন ভোল্টেজ পার ফেজ, এটাকে আমরা ইপি দ্বারা লিখি। এখন এখানে সূত্রে বসে দিবে। এখানে কি হবে? এফ ফাই টি কেপি কেডি, এই যেগুলো ওখানে পাওয়া গেল এখানে বসে দিয়ে ক্যালকুলেশন করলেই ইপি পাওয়া যাবে। এরপর বলছে ইএল লাইন ভোল্টেজ কত হবে? বলাই আছে যে স্টার সংযোগে আমরা জানি এইটা ইপিকে √3 দিয়ে গুণন করলেই লাইন ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে ইপি বের করে লাইন ভোল্টেজ করতে, যদি এখানে স্টার সংযোগ না থাকে, ওখানে বলা আছে স্টার কানেক্টেড, ডেল্টা কানেক্টেড থাকতো, তাহলে ইপি সমান এইখানে যে মান বের হয় সেটাই হতো। এই গেল 1 নাম্বার। এখন আসতেছে 2 নাম্বার। দুই নাম্বার দেখো দেওয়া আছে একটি 3 ফেজ 96 স্লট বা 96 খাঁজ 4 পোল, প্রতি কয়েলের পেঁয়াজ সংখ্যা 16, একটা কয়েলের পেঁয়াজ সংখ্যা 16, প্রতি পোলের ফ্লাক্স 2.56 × 10⁶ ম্যাক্সওয়েল, কয়েল স্প্যান 1 হতে 20 নম্বর স্লট এবং হোল কয়েল স্টার সংযুক্ত হলে উৎপন্ন লাইন ভোল্টেজ এর মান নির্ণয় করো। তাহলে লাইন ভোল্টেজের মান বের করতে হবে। লাইন ভোল্টেজের মান বের করার আগে ফেজ ভোল্টেজ বের করতে হবে। ফেজ ভোল্টেজ বের করার পর যেহেতু স্টার সংযুক্ত আছে √3 দিয়ে গুণন করলেই হবে। আর যদি ডেল্টা সংযুক্ত হতো তাহলে আর গুণন করা লাগতো না। এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে সেইগুলো লিখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে? 3 ফেজ 96 খাঁজ। তা প্রথমে দেওয়া আছে স্লট সমান 96, এরপর দেওয়া আছে পোল 4, পোল সমান 4 দেওয়া আছে। প্রতি কয়েলের পেঁয়াজ সংখ্যা টার্ন পার কয়েল, প্রতি কয়েলের পেঁয়াজ সংখ্যা দেওয়া আছে 16, একটা কয়েলে 16টা পেঁয়াজ আছে। প্রতি পোলের ফ্লাক্স এই ফাই সমান দেওয়া আছে 2.56 × 10⁶ ম্যাক্সওয়েল, বা লাইন দেওয়া আছে। তাহলে এই যদি দেওয়া থাকে ম্যাক্সওয়েল বা লাইন্স যদি দেওয়া থাকে, আমরা জানি যে এত ম্যাক্সওয়েলস বা লাইন সমান 1 ওয়েবার। তাহলে এই ম্যাক্সওয়েলসকে যদি ওয়েবারে করতে চাই 10⁸ দিয়ে ভাগ করতে হবে, অথবা 10⁻⁻8 দিয়ে গুণন করতে হবে। 10⁶ গুণন
10⁻⁸। এখন এটা হয়ে যাবে ওয়েবার। এইটাকে এখনো গুণন করলে আসবে এত ওয়েবার, তাহলে 5 হয়ে গেল। এটা হলো। এরপর কয়েল স্প্যান দেওয়া আছে 1 থেকে 20। কয়েল স্প্যান 1 থেকে 20 নম্বর খাঁজ, তাহলে 20 থেকে 1 বাদ দিতে হবে 19। এত হলো স্লট। এই কয়েল স্প্যানকে ইলেকট্রিক্যাল ডিগ্রিতে বের করতে হবে। তাহলে ইলেকট্রিক্যাল ডিগ্রি, এরপরে লিখবে ইলেকট্রিক্যাল ডিগ্রিতে কয়েল স্প্যান। ইলেকট্রিক্যাল ডিগ্রিতে তার আগে একটা জিনিস বের করো যে প্রতি পোলের অধীনে খাঁজ সংখ্যা কত। তাহলে এরপর স্লট পার পোল সমান কত, 96/4। এই 96/4 সমান 24। অর্থাৎ 24 পোল অতিক্রম করলে, একটা পরিবাহী যদি 24 পোল অতিক্রম করে তাহলে যে ভোল্টেজ ওয়েভের সৃষ্টি হবে সেটা হবে 180 ডিগ্রি, অর্থাৎ হাফ ওয়েভ। তো এখন এই কয়েল স্প্যানকে যদি আমরা ইলেকট্রিক্যাল ডিগ্রিতে নিয়ে যাই, কয়েল স্প্যান 1 থেকে 19, অর্থাৎ কয়েল স্প্যান 1 থেকে 19 মানে কয়েলের এক সাইড আছে 1 নম্বর খাঁজের ভেতরে, অন্য সাইড আছে 19 নম্বর খাঁজের ভেতরে। এরপরে 20, 21, 22, 23, 24 বাদে আছে, মানে যেহেতু একটা পোলের অধীনে কয়টা খাঁজ আছে, 24টা খাঁজ। তাহলে যদি এটা 1 থেকে 25 পর্যন্ত হতো তাহলে সেটা হতো ফুল পিস হতো। আর তাহলে এটা ফ্র্যাকশনাল পিস, অর্থাৎ এই একটা কয়েলের উভয় সাইডে, এই সাইডে উৎপন্ন ভোল্টেজ এবং এই সাইডে উৎপন্ন ভোল্টেজ 180 ডিগ্রি বিপরীতে থাকবে না। কত ডিগ্রি বিপরীতে থাকবে সেটাই হলো কয়েল স্প্যান, সেটা এখন বের করতে হবে। এরপর দেখো ইলেকট্রিক্যাল ডিগ্রিতে কয়েল স্প্যান এটাকে আমরা লিখছি কি দিয়া, এইটা সমান তাহলে হবে, যেহেতু 24টা খাঁজ অতিক্রম করলে 180 ডিগ্রি উৎপন্ন হবে, ভাগ 24 গুণন কত, এটা 19। এইটা এখন হিসাব নিকাশ করলে কত হবে, এইটা হিসাব নিকাশ করলে হবে 142.5 ডিগ্রি। এটাই হলো P0। এটা যখন পাওয়া গেল তখন আমাদের পিচ ফ্যাক্টর বের করার সমস্যা নেই। তাহলে এখন আমরা লিখি অতএব কেপি সমান সাইন 142.5 ভাগ 2। এটা এখন হিসাব করে যা হয় হবে। তাহলে পিচ ফ্যাক্টরও হয়ে গেল, পিচ ফ্যাক্টর হলো এইটা হয়ে গেল, ফ্লাক্স হয়ে গেল। এরপর টি, এখন টি বের করতে হবে। টি বের করা, এখানে দেখো বলা আছে দ্য হোল কয়েল মানে যতগুলো খাঁজ আছে ততগুলো কয়েল হবে, যতগুলো খাঁজ থাকবে ততগুলো কয়েল থাকবে, অর্থাৎ একটা খাঁজের ভেতর 2টা কয়েলের 2 সাইড বসবে। তাহলে তাই যদি হয় তাহলে যতগুলো খাঁজ ততগুলো কয়েল, 96টা খাঁজ 96টা কয়েল হবে। তাহলে এক ফেজের অধীনে কয়টা কয়েল হবে, সে কয়েলের পেয়ার সংখ্যা কত হবে। তাহলে এখন আমাদের হবে অতএব টি সমান, এই 96কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে, এটা হবে এক ফেজের অধীনে খাঁজ সংখ্যা, 3 ফেজ, তাহলে 3 দিয়ে ভাগ করলে এক ফেজের অধীনে খাঁজ সংখ্যা। যতগুলো খাঁজ হবে ততগুলো কয়েলও হবে। এক কয়েলের পেয়ার সংখ্যা আছে 16, এই 16। তাহলে এইভাবে টি বের করতে হবে। টির মান তাহলে আসবে তোমাদের
12 512 ব্যাস টি হয়ে গেল, টি হয়ে গেল, কেপি হয়ে গেল, ফাই হয়ে গেল। এরপর কেডি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে কেডি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হলে আমাদের এম লাগবে আর এ বিটা লাগবে। এমটা হলো কি, প্রতি পোলের অধীনে প্রতি ফেজের খাঁজ সংখ্যা। তাহলে অতএব এম সমান হবে প্রতি পোলের অধীনে প্রতি ফেজের খাঁজ সংখ্যা। মোট খাঁজ হলো 96। পোল আছে 4টে, 4 দিয়ে ভাগ দিলে এক পোলের অধীনে খাঁজ হবে কয়টা? 12টা। এক পোলের অধীনে 12টা খাঁজ থাকবে। 12টা খাঁজকে যদি 3 ফেজে ভাগ করে দেওয়া হয় তাহলে এক ফেজে 4টে করে পড়বে। তাহলে এমটা হলো কি, স্লট পার পোল পার ফেজ, প্রতি পোলের অধীনে প্রতি ফেজের খাঁজ সংখ্যা। তাহলে এটা হবে 8 হয়, এটা এম হয়ে গেল। এখন বিটা, বিটা সমান কি, এক খাঁজ হতে আরেক খাঁজের ইলেকট্রিক্যাল কৌণিক দূরত্ব, অর্থাৎ পাশাপাশি দুইটা খাঁজে যদি দুইটা পরিবাহী থাকে তাহলে সেই দুইটা পরিবাহীতে আবেশিত ইএমএফ এর মধ্যবর্তী কৌণিক ব্যবধান। এইটা হবে যে এক পোলের অধীনে খাঁজ আছে কয়টা? এক পোলের অধীনে খাঁজ আছে 24টা। এক পোলের অধীনে খাঁজ হলো 24টা। এখন এই 24টা খাঁজ যদি কোনো পরিবাহী অতিক্রম করে তাহলে সেখানে 180 ডিগ্রি বৈদ্যুতিক তরঙ্গের সৃষ্টি হবে, অর্থাৎ যে ভোল্টেজ তরঙ্গের সৃষ্টি হবে এটা 180 ডিগ্রি হবে। তাহলে এটাকে আমার ভাগ করতে হবে, 180কে ভাগ করতে হবে আগের মতো, 180কে ভাগ করতে হবে 24 দিয়ে, অর্থাৎ একটা পোলের অধীনে 24টা খাঁজ আছে। 24টা খাঁজ যদি কোনো পরিবাহী অতিক্রম করে তাহলে সেখানে যে ভোল্টেজ তরঙ্গের সৃষ্টি হবে সেটা হবে 180 ডিগ্রি। তাহলে 180কে 24 দিয়ে ভাগ করবে, ভাগ করলে কত হবে? এই হবে, এত ডিগ্রি হবে, এই হবে। এই যদি হয় তাহলে আমাদের কেডি বের করা যাবে। আমরা জানি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সমান সাইন এম বিটা ভাগ 2 এম সাইন বিটা ভাগ 2। এইটা এমের মান, এটা হলো বিটার মান। এইখানে বসে দিয়ে কেডির মান বের করবে, তাহলে সব হয়ে গেল। এখানে একটা জিনিস নাই, সেটা হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির মান ধরে নেবে। তাহলে ফ্রিকোয়েন্সির মান কত ধরে নেবে? তুমি যদি ধরো ফ্রিকোয়েন্সির মান 20 তাও হবে, 40 তাও হবে, কিন্তু এগুলো স্ট্যান্ডার্ড হলো না। তোমার দেশে যে ফ্রিকোয়েন্সিতে সাপ্লাই দেয় সেটাই হবে। আমাদের দেশে 50 হার্টজের কম বেশি নাই। তাহলে তোমাকে ধরতে হবে, ধরি বা ধরে নেই বা ধরা যাক এফ সমান 50 হার্টজ, কারণ এই ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া নাই, আরপিএমও দেওয়া নেই। যদি আরপিএম দেওয়া থাকতো তাহলে ফ্রিকোয়েন্সি বের করে নিতে। তো ফ্রিকোয়েন্সি যদি দেওয়া না থাকে তাহলে ধরে নিবে স্ট্যান্ডার্ড মান ধরে নিবে, তোমার মন মতো একটা মান ধরে নিবে তাও হবে, কিন্তু সেটা না নেওয়াই ভালো। যেটা স্ট্যান্ডার্ড মান, অর্থাৎ আমার দেশে যেটা আছে সেটাই ধরে নিবে। অন্য কিছু ধরে নিলে তখন পরীক্ষক বুঝে নিবে যে এটা জানে না, তাহলে এফ সমান এত ধরে নেবে। এইভাবে যদি কোনো তথ্য না দেওয়া থাকে তাহলে সেটা একটা স্ট্যান্ডার্ড মান ধরে নিয়ে সমস্যার সমাধান করবে। এরপর যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যার সমাধান করতে অসুবিধা হয়, তাহলে সেটা আমাকে মোবাইলে জানিয়ে দিতে হবে। মোবাইলে জানিয়ে দিলে আমি আগামী ক্লাসে দেখে নেব, তা না হলে এর পরের অধ্যায়ে চলে যাব। আজকে এই পর্যন্ত শেষ।